2021 সালের 26শে মার্চ গোটা দেশ যখন মেতে উঠেছিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর বিজয়ের 51তম বছরের উৎসবে, ঠিক তখনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ক্ষোভের আগুনে উত্তাল হয়ে ওঠে এক সীমান্ত ঘেঁষা জনপদ ব্রাহ্মণবাড়িয়া। কেউ তখনও কল্পনা করতে পারেনি উৎসবের এই দিনটি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে রূপ নেবে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসের অন্যতম এক রক্তাক্ত অধ্যায়। তীব্র বিক্ষোভ, নির্বিচার গুলিবর্ষণ আর নিথর দেহের স্তূপ, সব মিলিয়ে মাত্র কয়েকদিনের সেই ঘটনা আজও এক জীবন্ত ট্রমা হয়ে তাড়া করে ফেরে পুরো ব্রাহ্মণবাড়িয়াকে। ঘটনার 5 বছর পেরিয়ে গেছে, কিন্তু সেই রক্তক্ষয়ী সংঘাতের গভীর বেদনাদায়ক ক্ষত আজও শুকায়নি। 5টি বছর পার হলেও নিহতদের পরিবার আজও অবহেলা আর দীর্ঘশ্বাস বুকে নিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের আশায় দিন গুনছে। ঘটনার শুরু 2021 সালের 26শে মার্চ দুপুরবেলা। ঢাকার বায়তুল মোকাররমে মোদি বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার খবর ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছালে রাস্তায় নেমে আসে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ জনতা। অভিযোগ রয়েছে, তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকারের সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরী ও এসপি আনিসুর রহমানের সরাসরি নির্দেশে পুলিশ, বিজিবির পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা বিক্ষোভকারীদের হামলা করে। আর এই সহিংসতায় দাতিয়ারা এলাকায় সংঘর্ষের মাঝে পড়ে বুলেটের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান 17 বছর বয়সী ইঞ্জিন মিস্ত্রি আশিক মিয়া। তিনি ছিলেন এই ইতিহাসের প্রথম শহীদ। 27 মার্চ তৎকালীন আওয়ামী লীগের এমপি ওবায়দুল মুক্তাদির চৌধুরীর নেতৃত্বে সংগঠনের সন্ত্রাসীরা জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় ছাত্রদের ওপর আক্রমণ চালালে সাধারণ মানুষ ক্ষোভে রাস্তায় নেমে আসে। শান্ত শহর পরিণত হয় সংঘাতময় রণক্ষেত্রে। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, শতবর্ষে আমাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার উপর তৎকালীন ব্রাহ্মণবাড়িয়ার এমপি রবিউল মুক্তাদির চৌধুরীর নেতৃত্বে হামলা করা হয়। ওই হামলার খবর যখন ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চলে যখন খবর পৌঁছে যায়, তো তৌহিদবাদী জনতা, তৌহিদপ্রিয় জনতা, তখন তারা গ্রাম থেকে জামিয়া ইউনুসিয়াকে রক্ষা করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার শহরে তারা অবস্থান করেন। এই অবস্থানরত তৌহিদি জনতার উপর তৎকালীন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ঝাঁপিয়ে পড়ে। ওই দিন থানা ব্রিজ এলাকায় হাসিনার পালিত আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে একের পর এক প্রাণ ঝরে পড়ে। সেখানে বুলেটের আঘাতে শহীদ হন আখাউড়ার 22 বছরের মাদ্রাসার ছাত্র মাওলানা হুসাইন আহমেদ। একই জায়গায় পুলিশের গুলি বুক ছাতরা হয়ে যায় পশ্চিম মেড্ডার মাত্র 14 বছরের কিশোর হাফেজ জুবায়েরের। আর এদিন সবচেয়ে বড় নারকীয় গণহত্যাটি ঘটে নন্দনপুর বিশ্ব রোড এলাকায়। ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন এসপি আনিসুর রহমানের সরাসরি নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে এখানে একযোগে শহীদ হয় 4 জন। 27শে মার্চ সন্ধ্যায় একটি মিছিল নিয়ে জামিয়াতে আক্রমণ করে। জামিয়াতে আক্রমণ করার পরে এই খবর যখন ব্রাহ্মণবাড়িয়া জেলার শহর সহ প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে, ব্রাহ্মণবাড়িয়ার হাজার হাজার জনতা শহরমুখী হয়। আর শহরমুখী হওয়াকে কেন্দ্র করে তৎকালীন প্রশাসন, আনিসুর রহমানের নেতৃত্বে তৎকালীন প্রশাসন মুহুর্মুহু ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদ জনতার উপর গুলি চালায়। মুহুর্মুহু গুলির বুলেট যাদের বুক ঝাঁঝরা করে দেয়, তাদেরই একজন 23 বছরের মাদ্রাসার ছাত্র হাফেজ কাউসার উদ্দিন। মোদি বিরোধী আন্দোলনের সম্মুখ সারির এই সাহসী যুবককে হত্যার সময় তার গোপন গুলি করে ছিন্ন করে দেয়া হয় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। ছেলের সেই স্মৃতি এখনো তাড়া করে বেড়াচ্ছে কাউসার উদ্দিনের হতভাগী মাকে। সন্তান হত্যার বিচারের দাবিতে পরিবারটি আইনি লড়াই ও ন্যায় বিচার প্রাপ্তির অপেক্ষায় কাটাচ্ছে প্রহর। ইসলামের পক্ষে নামছেন মোদি বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলি আমার ছেলে লজ্জাতনার সঙ্গে গুলি করেছে। আল্লাহ আকবার করে আমার ছেলে কলমা করেছে। আমার ছেলেরা যারা গুলি করছে, জড়িত আছে, এদেরকে আমি বিশ্বাস চাই। সেই সময়ের ভয়াবহ অমানবিকতার স্মৃতি বলতে গিয়ে চাপা কান্নায় ভেঙে পড়েন হাফেজ কাউসারের বাবা জহিরুল ইসলাম। মোদির আন্দোলনে সে পানি চাইছে, আমার ছেলেকে পানি পর্যন্ত সেকে দেয়া নাই, কিন্তু এক লোকে বলতেছে সে পানি চাইছে, সেকে
প্রস্রাব করে দেবো, পানিতে সেকে দেওয়া যাবে না, সেকে পানি দেওয়া যাবে না, সেকে প্রস্রাব করে দেবো। তখন আমার ছেলে পানি পর্যন্ত খাইতে পারছে না, সেইভাবে সে মৃত্যু হয়েছে। আমি এই যে মুক্তাদি, ওনার বিচার চাই। সেদিন একই স্থানে গুলি হয়ে শহীদ হন 22 বছরের শ্রমিক কাউসার মিয়া এবং B6 শিল্পনগরীর 24 বছর বয়সী শ্রমিক সুনামগঞ্জের বাদল মিয়া। নন্দনপুরের সেই গুলি দোকান থেকে বাড়ি ফেরার পথে গুলিতে হন 35 বছরের ওয়ার্কশপ মিস্ত্রি জহিরুল আলম ওরফে জুরু আলম। পরবর্তীতে তার মৃতদেহ গুম করার চেষ্টা করা হলেও স্থানীয় মানুষের বাধার মুখে তা সম্ভব হয়নি। ওয়ার্কশপের দোকান ছিল, দোকান থেকে আসতে গিয়া উনি গুলিবিদ্ধ করে মারছে। মারার পরে তারা লাশটা উড়ে নিতে গেছে ছিল গাড়িতে করে। তখন বিসিকের কর্মকর্তারা তারা লাশটা হেসরাইয়া অনেক দূরে নিয়ে রুকাইলা তুইছে, পরে লাশটা এরা পালাই গেছে। জহিরুল আলম মারা গেছেন ঠিকই, কিন্তু রেখে গেছেন 3 সন্তান। তিল তিল করে গড়ে তোলা সংসারটি আজ ধ্বংসের মুখে। 3 সন্তান নিয়ে জহিরুলের স্ত্রী রুজিনা বেগম এখন পার করছেন অনাহারের দিন। আমি মনে করেন 26 বছর বয়স, বিধবা, আমার 3টা সন্তান নিয়ে আমি কোন অবস্থায়। একই দিনে শহরের ব্যস্ততম টিএ রোড এলাকায় সংঘর্ষের মুখে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান 19 বছরের প্রবাসী যুবক মুশাহিদ। একইভাবে সেদিন উত্তর সুহিলপুর এলাকায় সংঘর্ষের মাঝে পড়ে নিহত হন কলামুড়ি গ্রামের 16 বছরের কিশোর ও দর্জি ফয়সাল মিয়া। রক্তের এই হোলি খেলায় যোগ হয় লাশ গুমের এক পৈশাচিক অধ্যায়। 27 মার্চ সুহিলপুর বাজার এলাকায় গুলি করে হত্যা করা হয় যুবক কামাল উদ্দিনকে। এরপর তার লাশ গুম করে রাখা হয় কুমিল্লায়। টানা 3 দিন খোঁজাখুঁজির পর 80,000 টাকা ঘুষ দিয়ে তবেই ছেলের মরদেহ ফেরত পায় তার অসহায় মা বাবা। কুমিল্লা লিয়ে গেছে, কুমিল্লা 3 দিন পরে না বিচারতে বাইক করছে, বাইক করার পরে দে না হরিয়ান করছে। হরিয়ান করে আমার দেশের চেয়ারম্যান গেছে, মেম্বার গেছে, নেতা গেছে, তারা আবার ফিরে আসছে রাত্রে, তারা দিছে না, না দেওয়ার পরে 3 দিন পরে আবার করে আসছে। আমরা 14,000 টাকা দেয়, তারা টাকা 4 লাখ 5 লাখ আমরা দিতাম। আমরা 80,000 টাকা দিয়ে আনছি আদাবত তো আবার ফিরে আনিছে। কামালের বাবা জালাল মিয়া সন্তান হারানোর পর মানসিকভাবে ভেঙে পড়েছেন। 5 বছর কেটে গেলেও তার অবচেতন মন আজও যেন পথ চেয়ে থাকে, ছেলে হয়তো ফিরে আসবে বাড়ি। পরদিন 28 মার্চ বিক্ষোভের 3য় দিনেও গঙ্গা বইতে থাকে ব্রাহ্মণবাড়িয়ায়। দক্ষিণ পৈরতলা বাস স্ট্যান্ড এলাকায় সংঘর্ষে হয়ে শহীদ হন 28 বছরের ব্যাগ মিস্ত্রি আশিকুল ইসলাম। আর উত্তাল বিশ্বরোড মোড় এলাকায় বিজিবি পুলিশের গুলিতে একযোগে প্রাণ হারান 3 জন। সরাইলের 15 বছরের কিশোর ছাত্র আলামিন, খাটিহাতা গ্রামের 24 বছরের যুবক হাদিস মিয়া ওরফে কালন মিয়া এবং কাটানিসার গ্রামের 27 বছর বয়সী অটোরিকশা চালক লিটন মিয়া। এই রক্তক্ষয়ী অধ্যায়ের শেষ আঘাতটি আসে 30 মার্চ। এর আগে 27 মার্চ সুহিলপুর খালাপাড়া মোড়ে অটোরিকশা চালক কামাল উদ্দিনকে গুলি করে হত্যা করা হয় যে স্থানে, ঠিক একই স্থানে 17 বছরের কিশোর ছাত্র আসাদুল্লাহ রাতিনকে পুলিশ বন্দুকের বাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং সেখান থেকে অজ্ঞাত স্থানে ফেলে রেখে যায়। পরে কুমিল্লা থেকে তাকে ঢাকা মেডিকেলে আনা হলেও ব্রাহ্মণবাড়িয়ার আহত পরিচয় পেয়ে চিকিৎসকেরা অবহেলা ও অনীহা প্রকাশ করেন। দীর্ঘ সময় বিনা চিকিৎসায় থেকে মৃত্যু কোলে ঢলে পড়েন রাতিন। ভুক্তভোগী পরিবারের দাবি, সময় মতো চিকিৎসা পেলে হয়তো রাতিন বেঁচে থাকতেন। ওখান থেকে আমাকে রেফার করছে ঢাকা মেডিকেলে। তো ঢাকা মেডিকেলে যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছে যে আপনাদের বাড়ি কোথায়? আমি আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তো দেখি আমার পাশের যে ফিলার আছে, ফিলারের মধ্যে লাল ক্রস দিচ্ছে তারা, যে ব্রাহ্মণবাড়িয়া কোনো রোগীকে চিকিৎসা দেওয়া হবে না। রাতিনকে হারাবার পর শোক সইতে না পেরে এই বাবা তার আরেক মেয়েকেও হারিয়েছেন। স্বৈরাচারী হাসিনার এই নৃশংস কর্মকাণ্ডের বিচার দাবি করেন অসহায় পিতা। এই সরকার, আওয়ামী লীগ সরকার, এই সরকারের সর্বোচ্চ যে শাস্তি চাই আমি। আমার এই ছেলেকে মারার পরে আমার সংসারে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, এই সৃষ্টির আমার ছেলের মারা যাওয়ার পরে আমার মেয়েটা মারা গেছে। তাই প্রতি বছর 26শে মার্চ এলে ব্রাহ্মণবাড়িয়া জুড়ে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণাষ্ঠানের আয়োজন করা হয়। তবে নিহতদের পরিবারের বেদনা ও ক্ষোভ এতটুকুও কমেনি আজও। আর টার্গেট হিসাবে
ব্রাহ্মণবাড়িয়ার জামি ইউনুসকে বেছে নেয়। জামিয়ার আশেপাশে আসতে গেলে গুলি করে করে মানুষকে দিকভ্রান্ত করতে চেষ্টা করে। হ্যাঁ, আমরা এই পর্যন্ত কোনো বিচার পাইলাম না। 5 বছর আগের সেই নৃশংসতায় যে 15 জন সাধারণ খেটে খাওয়া মানুষ আর মাদ্রাসার ছাত্র প্রাণ হারিয়েছেন, তার নেপথ্যে মূল মাস্টারমাইন্ড হিসেবে তৎকালীন আওয়ামী লীগের এমপি ওবায়দুল মুক্তাদির চৌধুরীর নামই উচ্চারণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাশিমির অভিযোগও ভারত ও মোদির দালাল ওবায়দুলের বিরুদ্ধে। সেই মোদি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়াতে এই শুধু 15 জন শহীদ শাহাদত বরণ করেছেন এবং এই শাহাদতের পিছনে সবচেয়ে বড় মাস্টারমাইন্ড যেটা ছিল তৎকালীন সময়ের ওবায়দুল মুক্তাদির চৌধুরী সাহেব, ওনার মাস্টারমাইন্ডই এগুলো হয়েছে বলে আমাদের ধারণা। মুফতি আলী আজম কাশিমি এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সকল দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তৎকালীন সময়ের আওয়ামী লীগ এবং ছাত্রলীগের মাধ্যমেই এই ষড়যন্ত্রগুলো করে তারা এই আন্দোলন সংগ্রামে আমাদের ভাইদেরকে শাহাদত বরণ শহীদ করেছেন। এটা সুষ্ঠু এবং সত্যিকারের বিচার আমরা অবশ্যই চাই। এত বড় প্রাণহানির পরও কোনো গ্রহণযোগ্য ও নিরপেক্ষ তদন্ত হয়নি। উল্টো বিগত সরকারের আমলে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের হয়রানি করা হয়েছে বলে দাবি করেন হেফাজতের জেলা সভাপতি মুফতি মোবারকুল্লাহ। 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া এলাকার আলেম ওলামা তৌহিদি জনতা। আর এর মাঝে পিছনে যে সবচেয়ে বড় কাজ করছে এগুলো আমাদের এমপি মুক্তাদির চৌধুরী। সে আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে টর্চারি। এদিকে ভুক্তভোগী সব পরিবারের দায়ের করা মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম রকিবুর রাজা জানান, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আচ্ছা, মামলা তো আসলে 5 আগস্টের পরে কিছু মামলা হয়েছে, সংখ্যাটা সঠিক আমি এখন বলতে পারতেছি না, তো আসলে মুখস্থ নাই, দেখতে হবে যে কি এর বিষয়ে। কিছু মামলা হয়তো বা হয়েছে আমি যতটুকু জানি। ঠিক আছে, মামলা তদন্ত কার্যক্রম চলমান আছে। অকালে নিভে যাওয়া এই 15টি তাজা প্রাণের আত্মত্যাগ কি কখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে? খুনিদের কি আদৌ বিচার হবে, নাকি লাল ফিতার ফাইলের নিচে চিরতরে চাপা পড়ে থাকবে ইতিহাসের এই রক্তাক্ত অধ্যায়? এই প্রশ্ন আজও তাড়া করে ফিরছে মেঘনা বিধৌত ব্রাহ্মণবাড়িয়াকে। বাংলা এডিশন, ব্রাহ্মণবাড়িয়া।